ক্ষমতার ১.৫ বছরে কেবল ব্যাংক ব্যবস্থা থেকেই ১,৩৪,৪২৪ কোটি টাকা ঋণ নিয়েছে ইউনূস সরকার, যার বেশিরভাগই ব্যয় করা হয়েছে বেতন ভাতা সহ পরিচালন ব্যয় মেটাতে। শুধু তাই নয়, নির্বাচনের আগের এক মাসেই ধারের পরিমাণ ছিল ১১,০০০ কোটি। মূলত রাজস্ব আয় কমে যাওয়া ও ভোটের আগে কিছু অপ্রত্যাশিত ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাংকমুখী হতে হয়েছে সরকারকে। আরও জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। দেশের রাজস্ব আদায় কম হওয়ায় বাজেট বাস্তবায়নে সরকারকে বরাবরই নির্ভর করতে হয় ঋণের উপর, যার অন্যতম প্রধান উৎস দেশীয় ব্যাংক ব্যবস্থা। চলতি ২০২৫-২৬ অর্থবছরেও সেখান থেকে সরকারের ধার নেওয়ার লক্ষ্যমাত্রা ১,০৪,০০০ কোটি টাকা। তবে শুরুতে খুব একটা তোড়ঝোড় না থাকলেও অন্তর্বর্তী সরকারের শেষ দিকে এসে ঋণ বেড়েছে আশঙ্কাজনক হারে, বিশেষ করে নির্বাচনের আগে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি অর্থবছরের ৪ জানুয়ারি পর্যন্ত সরকারের ব্যাংক ঋণ ছিল ৬০,০০০ কোটি টাকা। তবে মাত্র এক মাসের ব্যবধানে ৯ ফেব্রুয়ারি তা দাঁড়ায় ৭১,৩৪৯ কোটি টাকা। অর্থাৎ নির্বাচন আয়োজনের জন্য ধার করতে হয় ১১,০০০ কোটি টাকারও বেশি। এই বড় করার ফলে যেটা হচ্ছে যে মূল্যস্ফীতির উপর একটা চাপ করতেছেন আপনারা। কতটুকু ইনফ্লেশন কমাবো, কতটুকু ইনশোর করবো, এই জন্য কোঅর্ডিনেশনের দরকার আছে। শুধু নির্বাচন নয়, ইউনূস সরকারের পুরো শাসনামলেই ব্যাংক ঋণ বেড়েছে আশঙ্কাজনক হারে। যেমন আওয়ামী সরকারের পতনের সময় ২০২৪ সালের জুলাই শেষে সরকারের পুঞ্জীভূত ঋণ ছিল ৪,৮৮,০০০ কোটি টাকা, কিন্তু ৯ ফেব্রুয়ারি তা দাঁড়ায় ৬,২২,২৫৪ কোটি টাকা। অর্থাৎ ১.৫ বছরের ব্যবধানে সরকার পরিচালনার জন্য ব্যাংক থেকে ঋণ করা হয় ১,৩৪,৪২৪ কোটি টাকা। মূলত রাজস্ব আদায় বাড়াতে না পারা এবং অযাচিত কিছু ব্যয় সামাল দিতেই এই ঋণ বাড়ায় ইউনূস সরকার। সরকার যদি ব্যাংকিং সেক্টর থেকে অধিক ঋণ নেয়, তবে প্রাইভেট সেক্টরের ঋণ প্রাপ্তির সুযোগটা কিছুটা সংকুচিত হয়ে আসে। সরকারের শেষের দিকে নির্বাচন সহ বিভিন্ন কাজ এবং কিছু কিছু কাজের ফিনিশিং পর্যায়ে ছিল, তারা চাচ্ছিল যে ওই কাজটা তাদের শাসনামলে শেষ হয়ে যাক, যার ফলে কিছু পেমেন্টের ইস্যু ছিল। এই কারণে অন্যান্য মাসের তুলনায় লাস্ট মাসে ঋণের পরিমাণটা বেড়ে গিয়েছিল। খাত সংশ্লিষ্টদের মতে ইউনূস সরকারের অতিমাত্রায় ঋণ গ্রহণের কারণে কমেছে বেসরকারি খাতের প্রবৃদ্ধি। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। এবার আওয়ামী আমলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাড়তি সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী নামমাত্র অর্থ জমা দিয়ে নিয়মিত করা যাবে খেলাপি ঋণ, এমনকি নেওয়া যাবে বাড়তি সময়েও। বিশ্লেষকরা বলছেন যে এমন সুবিধা সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হচ্ছে, যা কঠিন করে তুলবে ঝুঁকিপূর্ণ ঋণ কমানোর সুযোগ। দেশে ব্যাংক খাতের খেলাপি ঋণে পুরো বিশ্বে সবার উপরে বাংলাদেশ। অবস্থা এতটাই খারাপ যে কোনো নীতিই কাজ করছে না এটি নিয়ন্ত্রণে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে ১৭.৫ লাখ টাকার মোট ঋণের মধ্যে ৩৬% খেলাপি। এই অঙ্ক কমাতে যখন একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছিল, তখনই নতুন প্রজ্ঞাপন দিল কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, আওয়ামী আমলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের খেলাপি ঋণ নবায়নের সুযোগ পাবেন মাত্র ১% ডাউন পেমেন্টে। এমনকি ৩ মাসের সময় বাড়ানো যাবে আরও ৩ মাস। যদিও এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন স্বয়ং কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। এই ধরনের মজলুম ব্যবসায়ী যারা, তাদেরকে কিন্তু ব্যবসার আওতায় তারা যাতে আবারও কলকারখানা চালু করতে পারে, সেই সুযোগ তাদের উদ্দেশ্যে এই পলিসি করা হয়েছে। অনেক ব্যবসায়ী 2% ডাউন পেমেন্ট দিয়েও দেওয়ার মতো সামর্থ্য নাই, কিন্তু আমরা বুঝতে পারছি যে তারা বোনাফাইড। তাদেরকে যদি কিছুটা শিথিল করা হয় পলিসি, তবে তারা ব্যবসা শুরু করতে পারবে। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সুবিধার্থে নীতি সহায়তা দেয় কেন্দ্রীয় ব্যাংক, যার আওতায় নবায়ন কিংবা নতুন করে ঋণ সুবিধা পান কয়েকশো উদ্যোক্তা। যদিও তার প্রতিক্রিয়া ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিল নানা মহলে, তারপরও নতুন খেলাপিদের সুবিধা বাড়ানোর উদ্যোগকে ভালোভাবে দেখছে না এই বিশ্লেষক। তার মতে এই সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক। ইকোনমি আর পলিটিক্স ভিন্ন ভিন্ন না, আমরা এটাকে পলিটিক্যাল ইকোনমি বলি। এটার সঙ্গে একটা সম্পৃক্ততা থাকে, কারণ এখন আপনি জানেন যে এবারও ব্যবসায়ী বেশি সংখ্যক আমাদের পার্লামেন্টে এসেছেন। তো ন্যাচারালি ওনারা পার্লামেন্টে যখন আসেন, তাহলে একটা প্রভাব বিস্তার করার সক্ষমতা ওনারা অর্জন করেন। যারা এই কাজগুলো করার জন্য, সুবিধা নেওয়ার জন্য তৎপর থাকেন, তারা সবসময় একটা সংঘবদ্ধ থাকেন। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গেল জুন শেষে ঋণ খেলাপি গ্রাহকের সংখ্যা 11,85,000-এর ওপরে।
মিসবাহ হাসান, ৭১, ঢাকা। চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা, এতে কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাধার মুখে পড়ছে শিল্পায়ন। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ। এ সময় সরকারের প্রতিশ্রুত ১ কোটি কর্মসংস্থান নিশ্চিতে বেসরকারি খাতকে সহায়তার আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। বিস্তারিত প্রতিবেদনে। আমরা এগেইনস্টে কথা বলি। ব্যবসায়ীদের প্রত্যাশা ও ব্যবসার সূচকগুলোর সবশেষ অবস্থা নতুন সরকারের কাছে তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, যেখানে গুরুত্ব পায় বর্তমান ও আগামী দিনের সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা দিক। উৎপাদন প্রতিনিয়ত। সম্মেলনের শুরুতেই দেশব্যাপী চলমান চাঁদাবাজির তীব্র সমালোচনা করে ডিসিসিআই সভাপতি বলেন, চাঁদাবাজদের দৌরাত্মে কঠিন হয়ে পড়েছে ব্যবসা পরিচালনা করা। তাই পরিবর্তনের বার্তা নিয়ে আসা নতুন সরকারকে তা শক্তভাবে দমনের আহ্বান জানান তাসকিন আহমেদ। দুর্নীতি কমানোর পাশাপাশি অনিচ্ছাকৃত ঋণ খেলাপিদের ব্যবসার সুযোগেরও দাবি জানান তিনি। গত ৩ দিন ধরে আমরা কিন্তু সবাই জানতে পারছি যে কিভাবে চাঁদাবাজির এগেইনস্টে মানুষজন রাস্তায় নেমে আসছে। আমি শুনতে পেলাম আজকেও বোধহয় কারণ বাজারে একদল ব্যবসায়ী গ্রুপ চাঁদাবাজি বিপক্ষে ওনারা মিছিল অবরোধ করছেন। অর্থনীতিটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি। এই চাঁদাবাজি প্রবলেম সলভ না করা গেলে কিন্তু আমাদের এই লক্ষ্য কোনোদিনও আমরা পৌঁছাতে পারবো না। সেকেন্ড, অবশ্যই করাপশন। অনেক সচল ভালো ব্যবসায়ীরাও কিন্তু নন পারফর্মিং এবং যেটা আমরা ক্লাসিফিকেশন যেটা বলি সেটার মধ্যে পড়ে গেছে। এ সময় জ্বালানি সংকট, চড়া সুদহার সহ নানা সমস্যার কথা তুলে ধরেন ডিসিসিআই সভাপতি। বলেন, বেসরকারি খাতকে যথাযথ সহায়তা না করলে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা কঠিন হবে সরকারের জন্য। এছাড়া এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দিতে সরকারের চলমান প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি। দৈনিক যে গ্যাসের চাহিদা তার প্রায় ৩০% কিন্তু আমরা ডেইলি ঘাটতি রয়ে যাচ্ছে। এই বিশাল ঘাটতি শিল্প উৎপাদন ও বিদ্যুৎ খাতের জন্য বড় ধরনের সংকট তৈরি করছে। ওনাদের প্রথম কর্মদিবসেই ওনারা অফিসিয়ালি চিঠি দিয়ে এটার ৩ বছর ডেফার করার পেছানোর জন্য অলরেডি সংশ্লিষ্ট ইউনাইটেড নেশনের দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের মূলধন ঘাটতি কাটাতে ব্যাংক খাতকে এগিয়ে আসার আহ্বান জানায় ডিসিসিআই। সিংহভাগ একটা ব্যবসায়ী ওনাদের মূলধন ঘাটতিতে পড়ে গেছে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের রেকর্ড $৮২০ কোটি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের বছরের চেয়ে 12.৫% বা $৮৬ কোটি বেশি। মার্কিন বস্ত্র দপ্তর অটেক্সার হিসাব বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে বিজিএমইএ। তবে এজন্য ইউনিট প্রতি ২ সেন্ট ছাড় দিতে হয়েছে। বর্তমানে বাজারটিতে বাংলাদেশের হিস্সা 10.৫% আর অবস্থান রয়েছে তৃতীয়। তবে এই সময়ে সমান প্রবৃদ্ধি নিয়ে দ্বিগুণেরও বেশি রপ্তানি করেছে প্রথম স্থানে থাকা ভিয়েতনাম, আর দ্বিতীয় স্থানে থাকা চীনের রপ্তানি 35% কমে নেমেছে $10.৫ বিলিয়ন। অন্যদিকে ধারাবাহিকভাবে রপ্তানি বাড়ছে ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের। অর্থবছরের প্রথম 7 মাসে এনবিআর রাজস্ব ঘাটতি ছাড়িয়েছে 60,000 কোটি টাকা। 2,83,750 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে এই সময়ে আদায় হয়েছে 2,23,638 কোটি। যদিও গত অর্থবছরের একই সময়ের তুলনায় আদায় বেড়েছে 25,000 কোটি টাকা বা প্রায় 13%। সবচেয়ে বেশি 29,000 কোটি টাকা ঘাটতি আয়কর বিভাগে 1,04,000 কোটি টাকা লক্ষ্য থাকলেও সংস্থাটি আদায় করতে পেরেছে মাত্র 75,000 কোটি। আর ভ্যাটে ঘাটতি 15,500 কোটি টাকা। যদিও 16.5% প্রবৃদ্ধি হয়েছে এই খাতে, আর 4,000 কোটি টাকা বেড়ে কাস্টমস থেকে আদায় হয়েছে 63,000 কোটি। লক্ষ্য পূরণে অর্থবছরের বাকি 5 মাসে এনবিআরকে আদায় করতে হবে 3,31,000 কোটি টাকা প্রতি মাসে, যা 66,000 কোটির উপরে। বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে এমন মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল রাজধানীর টাউন হল মার্কেট পরিদর্শন শেষে মন্ত্রী জানিয়েছেন যে নিত্যপণ্যের যথেষ্ট সরবরাহ থাকার পরও অনেকে অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন। তারা যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য বাজার তদারকি চলমান আছে। কোনো অনিয়ম পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এ সময় মন্ত্রী আরও বলেছেন যে বাজার যাতে নির্দিষ্ট কোনো গোষ্ঠী নিয়ন্ত্রণ করতে না পারে সেদিকে নজর দিয়েছে সরকার। সম্প্রতি বাজার তদারকির সময় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলকে হেনস্থার ঘটনায় মামলা হয়েছে বলেও জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। পণ্যের যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও ক্ষেত্র বিশেষে অনেক অসাধু লোকজন এটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। বাজার যেন কোনো নির্দিষ্ট কয়েক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত না হয় এই দিকে আমাদের দৃষ্টি আছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নিয়ে আপনাকে গুণগত পরিবর্তন দেখানোর জন্য একটু সময় লাগবে।
রমজানে বাজারে স্বস্তি ফেরাতে ভোজ্য তেল, লেবু সহ অধিকাংশ নিত্যপণ্যে 1 থেকে 5 টাকা পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন অভিযোগ করেছেন যে চাঁদাবাজির কারণে পণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। এটি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এছাড়া রমজান উপলক্ষে এমন ছাড়ে সাধারণ মানুষ খানিকটা স্বস্তি পাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। বলেন যে প্রতিটি এলাকায় জনপ্রতিনিধিরা এগিয়ে এলে খুচরা বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে। এই চাঁদাবাজি বন্ধ করতে হয় তাহলে সরকারের সহযোগিতা, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত জরুরি। ডোন্ট গো উইথ চাঁদাবাজি, তাহলে জিনিসটা সাবসাইড হয়ে যাবে। আমাদের ব্যবসায়ী ভাইদের যে আপনার যে পায়াস উইশেস তারা প্রকাশ করেছেন, আপনারা এতে গুরুত্ব দেন, লাভ হবে, মানুষদেরকে উৎসাহিত করেন। আজ থেকে বন্ধ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক আদায়। নিষ্ক্রিয় করা হবে ট্রাম্প প্রশাসনের IEPA সংক্রান্ত সব শুল্ক কোড। ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট রায়ের পর এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন CBP। তবে এই শুল্ক আদায় বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের আরোপিত অন্যান্য শুল্কে প্রভাব ফেলবে না। এর আগে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে বাণিজ্য অংশীদারদের উপর ঢালাওভাবে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন মিস্টার ট্রাম্প। বড় দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা ও ভূরাজনৈতিক অস্থিরতায় চলতি বছর সরবরাহ সংকটে পড়তে পারে বিশ্ববাজার। তবে পণ্যের চাহিদা ও যোগান ওতপ্রোতভাবে জড়িত চীন, তাই চীনার সিদ্ধান্ত বড় প্রভাব ফেলবে। এতে ফলে দাম বাড়তে পারে বিভিন্ন শিল্প ধাতুর। বিপরীতে নিম্নমুখী থাকবে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এমন সব তথ্য উঠে এসেছে ডয়েচে ব্যাংকের কমোডিটি আউটলুক 2026-এ। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মৌমি। সাধারণত অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে বৈশ্বিক পণ্যবাজারের সরবরাহ শৃঙ্খল। তবে চলতি বছর উল্টে গেছে এই গতিপথ। এবছর পণ্যের সরবরাহ ও দাম নির্ভর করবে ভূরাজনৈতিক পরিস্থিতি ও চীনের বিভিন্ন সিদ্ধান্তের উপর। সম্প্রতি প্রকাশিত কমোডিটি আউটলুকে এমন তথ্য প্রকাশ করেছে ডয়েচে ব্যাংক। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এনেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পণ্যের সরবরাহ ব্যবস্থার নিয়ন্ত্রণ কঠোর করেছে বিভিন্ন দেশ, যেখানে চীনের শিল্প উৎপাদন এবং নীতিগত পরিবর্তনের ওপর বিশ্ববাজারের সরবরাহ ও চাহিদা অনেকাংশে নির্ভর করবে। এদিকে উত্তোলন সংকট ও যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলে ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী তামার দাম। কৃত্রিম বুদ্ধিমত্তা, অবকাঠামো খাত ও ডিজিটাল বিপ্লবের কারণে চলতি বছর এ ধাতুটির চাহিদা ও দাম বাড়বে। ডয়েচে ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী 2026 সালে তামার গড় দাম সর্বোচ্চ $13,000 ওঠার সম্ভাবনা রয়েছে। একই প্রবণতা দেখা গেছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও। 2017 সালে এই ধাতু উত্তোলনে সীমা বেঁধে দেয় চীন। ইতিমধ্যেই বিশ্ববাজারে যার প্রভাব স্পষ্ট। চলতি বছর এর গড় দাম টন প্রতি $2,925 উঠতে পারে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি কিংবা যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনার উপর ভিত্তি করে পরিবর্তন আসতে পারে দামে। অন্যদিকে চীনের আবাসন খাত দুর্বল অবস্থায় থাকায় আকরিক লোহার চাহিদা কমছে। সরবরাহের তুলনায় চাহিদা কম থাকায় আকরিক লোহার গড় দাম টন প্রতি $102 আশেপাশে থাকবে বলে জানায় ডয়েচে ব্যাংক। এছাড়া বিশ্বজুড়ে চাহিদার তুলনায় উত্তোলন বেশি হওয়ায় বড় ধরনের দরপতনের ইঙ্গিত দেওয়া হয়েছে জ্বালানি তেলের বাজারে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EIA তথ্য বলছে 2026 সালে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি গড়ে $56 নেমে আসতে পারে। তবে ডয়েচে ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী এ দাম হতে পারে $61.50। ইরান ও চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপে প্রভাব আসবে জ্বালানি তেলের বাজারে। নুসরাত মৌমি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।